আমাদের অতিথি রয়েছেন নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। তার কাছে আমার প্রশ্ন থাকবে, নির্বাচনী গাড়ির আসলে রাস্তায় উঠেছে বলে কি আপনি মনে করেন? এটা তো অনেক আগেই প্রধান উপদেষ্টা বলেছেন। সরকারের পক্ষ থেকে বেশ জোরে সোরে বলা হচ্ছে যে তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে তাদের স্ব কর্মে ফিরে যেতে চান। প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য উপদেষ্টারা বলছেন এবং ইনফর্মাল আলাপে অনেকেই বলছেন। তার মধ্যে দিয়ে একটা বিষয় আমার বোধহয় আমার ব্যক্তিগত জায়গা থেকে আমিও কনভিন্সড যে সরকার সিরিয়াসলি নির্বাচনের লাইনে আছে এবং ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশনটা হবে। এটা প্রশাসন, সরকারের অভ্যন্তরীণ বিভিন্ন আলাপ আলোচনা সব জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে তারাও বুঝতেছে, ধরেন শুরুর দিক থেকে মানুষের যে পরিস্থিতি হোক না কেন বা যে বিবেচনাই হোক না কেন, আবেগ বাস্তবতা থেকে বলছিল যে এই সরকার থাকুক না কয়েক বছর। আমরাও সত্যিকার অর্থে শুরুর দিকের একটা পজিশন ছিল, হয়তো ধরেন আমাদের রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি থাকার ফলে। কারণ এই ধরনের একটা গভর্নমেন্ট যে লং টার্ম চলতে পারে না, মানুষের সমর্থনটা যে থাকে না, এবং দেশ বিদেশি নানান জায়গা থেকে শেষ পর্যন্ত সবার একটা ইলেকটেড গভর্নমেন্টের সাথে যে কাজ করার একটা মানে আকাঙ্ক্ষা। আপনারা আসলে ওই অবস্থান থেকে ফিরে এসেছেন এবং নির্বাচিত গভর্নমেন্ট চান আসলে আপনারা। না, এটা আমরা অনেক আগেই বলেছিলাম। শুরুর দিকে আমরা বলছিলাম যে এই গভর্নমেন্ট যদি জাতীয় সরকার করে, শুরুতে বলছিলাম, তাহলে এই গভর্নমেন্ট 2 বছরের জন্য জাতীয় সরকার হতে পারে। 2 বছর আমরা কিন্তু বলেছিলাম। সেনাপ্রধান বলছিল 18 মাস। তারপর ধরেন অনেকে জাতীয় সরকার চায় নাই, তারও আগে নির্বাচন চেয়েছিল। তো শেষ পর্যন্ত এখন সমস্ত মানে আলাপ আলোচনা শেষে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু এবং সরকারের সিদ্ধান্তেই ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হচ্ছে। তো এইখানে আর যদি কিন্তু আছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু নানা সমীকরণ তো আসছে, আসলে নানা রকমের সমস্যা দেখা যাচ্ছে। আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনীতিবিদদের পক্ষ থেকে বলা হচ্ছে পক্ষ বিপক্ষে অবস্থান রয়েছে। সেখানে কি আসলে নির্বাচনে সেই গন্তব্যে গাড়ি পৌঁছতে পারবে? আপনার মনে হয় ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হবে আসলে? আমার মনে হয় যে হবে, এবং 15 তারিখ জুলাই সনদ স্বাক্ষরের কথা ছিল, সেটা 17 তারিখ করা হয়েছে। এই সনদটা স্বাক্ষর হয়ে গেলে আমার মনে হয় ফেব্রুয়ারিতে না জানুয়ারিতেও করা সম্ভব, আগায় আনতে পারে ইলেকশনটা। কারণ এইখানে আপনি ধরেন কিছু ঘটনা টটনা বলতে যেগুলো বোঝানো হচ্ছে যে এখানে রাজনৈতিকভাবে একটু বিভাজন আছে, ডিভিশন আছে, এটা তো থাকবেই। আর বাস্তবতা হচ্ছে যে দেখেন, এখন বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার, এই এনসিপির তখন তো জন্ম হয় নাই, বা আরও যারা আছে সব কিন্তু তখন এন্টি আওয়ামী লীগ। একদিকে ছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি, আরেকদিকে কিন্তু এই সকল দল মিলে আওয়ামী লীগকে ঠেকাতে চেষ্টা করেছে বা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে। ইভেন এখনও যখনই আওয়ামী লীগ কোথাও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, তখন কিন্তু আবার সব এক হয়ে যাচ্ছে। বিশেষ করে গত 29শে অগস্ট যে আপনি দেখেছেন আমাদের কার্যালয়ের সামনে আমি সহ আমাদের নেতাকর্মীর উপরে যে পুলিশ এবং সেনা সদস্যদের উচ্ছৃঙ্খল একটা অংশের, এবং মূলত এগুলো হচ্ছে নির্বাচন পেছানোটা ষড়যন্ত্র। কারণ একটা রাজনৈতিক দলের প্রধান, একজন জাতীয় নেতা, তাকে আঘাত করা মানে অন্য উদ্দেশ্য থেকে আঘাত করে, যে হয়তো একটা পরিস্থিতি তৈরি করা, যে অস্থিতিশীল পরিস্থিতি হওয়া, কিংবা আঘাত করে অন্যদেরকে মেসেজ দেওয়া। তো সেই ঘটনায় দেখেছেন সমস্ত রাজনৈতিক দল, আমার ক্ষেত্রে অনেকেরই আমাদের রাজনৈতিক ক্ষেত্রে বিভাজন আছে, কারো বিরুদ্ধে আমরা বলছি, কিন্তু ওইখানে দেখেন সব রাজনৈতিক দল তখন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এক জায়গায় এসে দাঁড়িয়েছে, কথা বলেছে। সুতরাং এই নিজেদের রাজনৈতিক আদর্শিক বা কর্মসূচি নিয়ে ভিন্ন মত আছে, কিছু বিভাজন আছে, কথার বাহাস এগুলো থাকবেই, কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু নির্বাচনের প্রশ্নে, বলি গণতন্ত্রের প্রশ্নে এক লাইনই আছে। না, আমি যদি বলি যে আপনি বলছিলেন যে নির্বাচনকে বাধাগ্রস্ত করবার, নির্বাচনকে পেছানোর জন্য ষড়যন্ত্র করে আসলে আপনাদের উপরে হামলা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে, এই ধরনের বক্তব্য আপনি এর আগেও দিয়েছেন। আসলে দেশের ভিতরে এটা কারা? আমরা জানি যে আপনারা বলেন যে রাজনীতিবিদরা, ফ্যাসিবাদের দোসররা আসলে এটা করে থাকেন, ফ্যাসিবাদের শক্তির আসলে এই দেশের মধ্যে অস্থিরতা তৈরি করছে, কিন্তু কারা করছে, কাদেরকে মেনশন করতে চান আপনি আসলে? এটা পরিষ্কার যে ধরেন একদিকে যেমন রাজনীতির মাঠে পতিত স্বৈরাচারের লোকজনের কিছুটা হলেও বিভিন্ন ধরনের একটা তৎপরতা আছে, যদিও অত ভিজিবল না, দৃশ্যমান না, কিন্তু কিছুটা তৎপরতা আছে। কিন্তু যে তারা কোনো ঘটনাকে পিক করে একটা অঘটন যদি ঘটাতে পারে, যেমন মাইলস্টোনের ঘটনা আপনি দেখেছেন। মাইলস্টোনের ঘটনার পরপর ওই ছাত্রদের আন্দোলনের নামে সেটা ছাত্রলীগ, যুবলীগ, কিছু ছেলেপেলে সহ দেখা যায় সচিবালয়ে ঢুকে আপনার এই গাড়ি টাড়ি ভাঙচুর করতেছিল, সচিবালয়ে ঢুকে গ্রেফতারও করেছিল, সেন্সিটিভ জায়গায় আমাদের উপরে হামলা হয়েছে। সত্যি অর্থে এটা আমরা দেখি যে প্রশাসন, তো এই প্রশাসনের মধ্যে যারা আছে কিছু জায়গায় তো রদবদল হয়েছে, কিন্তু এখনও কিন্তু এই প্রশাসন আমলাতন্ত্রে কিন্তু এই ফ্যাসিবাদের সুবিধাভোগীদের একটা অংশ আছে। এখন এই যেমন গত পরশুদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দেখলাম যে 23 সেনা কর্মকর্তার বিরুদ্ধে, যাদের মধ্যে আপনার 15 না 17 জন রানিং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ,
কর্মকর্তা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কারণ তারা র্যাবে থাকতে কিংবা বিভিন্ন দায়িত্ব পালনে গুম, খুন, আয়নাঘরের রেখে নির্যাতনের মতো গুরুতর মানবতা বিরোধী অপরাধে ছিলেন। এখন অনেকে এটাকে আর্মির একটা ইমেজ কিংবা আর্মির উপরে আঘাত এটা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। 1,60,000 সেনা সদস্যের পরিবারে এই 23 জনের দায় কি পুরো আর্মি নিবে? কখনোই না। এই বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানায় 58 জন সেনা অফিসারকে হত্যা করেছে। তো 58 জনকে তো হত্যা করা হয়েছিল। তাই 58 জনকে হত্যা করা হয়েছিল এই 16 বছরে। আমি তো মনে করি অন্তত 800 জন যদি ক্রাইমে জড়িত থাকে, তাও আর্মির পরিষ্কারভাবে বলা উচিত যে সেনাবাহিনী এই ধরনের কোনো অপরাধীদেরকে প্রশ্রয় দেয় না, ছাড় দেয় না। যেটা আবার আমরা সংবাদ সম্মেলনে দেখেছি, তারা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করেছেন, হ্যাঁ, 15 জনকে তাদের সেনা হেফাজতে নিয়েছে। তো এই আর্মি তো গণ অভ্যুত্থানের পক্ষে জনগণের সাথে ছিল। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই যে এখানে আর্মি পুলিশের মধ্যে ওই যে ক্ষুদ্র অংশ যারা একটা অপতৎপরতা চালাতে চায়, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা সফল হবে না। যেমন আমাদের উপর যে হামলা হয়েছে, পুলিশের অনেক সিনিয়র লোকেরা দেখতে গিয়েছে, হাসপাতালে গিয়েছে, আমি বাসায় আসার পরে বাসায় গিয়েছে। আর্মির অনেক লোকেরা ফোন করে সমবেদনা জানিয়েছে, খুব ফোনেই কান্নার স্বর যে ভাই এই গণ অভ্যুত্থানী জুলাইয়ের পরে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটবে আমরা মেনে নিতে পারছি না, এবং আমরা বিভিন্ন সোর্স থেকে জেনেছি আমাদের কোনো কমান্ডিং ছিল না, কারো নির্দেশনা ছিল না, তাহলে এই ঘটনাটা কিভাবে ঘটেছে? কেউ হয়তো এই ঘটনাটাকে ঘটাইয়ার একটা মানে প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছে, সেটা একটা বিচার বিভাগে তদন্ত হয়েছে। আর্মির ইন্টারনালিও শুনেছি যে কিছু ব্যবস্থা নিয়েছে, সেটা নেওয়া হয়ে থাকলে তো ওয়েলকাম। আমরা পরিষ্কারভাবে বলছি যে গণ অভ্যুত্থানের পরে ওই 111-এ তারেক রহমানকে টর্চারের পরে এইটা একটা বড় ঘটনা। জুলাইয়ের সময় এই ঘটনা হতে পারে না। সুতরাং এই ঘটনায় যারা জড়িত ছিল এটার একটা ফ্যাক্টস ফাইন্ডিং বের করতে হবে, কোন উদ্দেশ্য থেকে কারা জড়িত ছিল। কারণ আপনারা এই বিভিন্ন টেলিভিশনে তো দেখেছে ফুটেজগুলো, যেভাবে আমার উপরে একটা আক্রমণ করছিল, এটা একেবারেই হত্যা চেষ্টার উদ্দেশ্যে। এবং পল্টন থানার ওসি ড্রাইভার সিভিল আপনার ড্রেসে সেও এই আক্রমণের পার্ট হয়েছিল। তো এবং আক্রমণের ধরনগুলো দেখে বোঝা যাচ্ছিল যে তাদের বোধহয় কয়েক বছরের ক্ষোভ হইতে পারে। এই যে আমরা ফেসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন করেছি, তাদেরকে হটিয়েছি, এবং এখনও ফেসিবাদ নির্মূল করার জন্য জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠার পাশাপাশি রাজপথে আন্দোলন সংগ্রাম কথা বলে যাচ্ছি, এইটা তাদের গায়ে লাগতেছে। সো একটা অংশ তো আছে যারা একটা পরিস্থিতি তৈরি করতে আসলে চায়। তদন্ত কমিশনে আপনাদের মন্তব্য দিয়ে এসেছেন, আপনার বক্তব্য সম্পর্কে দিয়ে এসেছেন সন্ধ্যায় সুপ্রিম কোর্টে, আমরা জানতে পেরেছি। আমার এর আগে অন্যরা দিয়েছে, আজকে আমি তাদের কাছে আমার জবানবন্দি জি আমরা জানতে পেরেছি। আমরা যাব একটু হারুন ভাইয়ের কাছে। হারুন সাহেব একটু বলবেন আমাকে যে নির্বাচনী প্রসঙ্গ যখন আসছে, উনি অনেক কথা বললেন, অনেক বিষয়টি পরিষ্কার করেছেন। নির্বাচনী গাড়ি যেটি রাস্তায় উঠেছে, নির্বাচনী রাস্তায় গাড়ি উঠেছে, সেই গাড়ির প্যাসেঞ্জার আসলে কারা হচ্ছে, কাদেরকে বাদ দিচ্ছেন আপনারা, আপনার রাজনীতিবিদরা? ধন্যবাদ। এবং আমার সহ আলোচক নূর, আমি আজকে তার উপস্থিতির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে সে রক্ষা পেয়েছে। তার প্রতি আমি আমার সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশে যেটা এখন জনগণের আকাঙ্ক্ষা, যত দ্রুত সম্ভব দেশকে গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে যেতে হবে, এটার বিকল্প নাই, যত দ্রুত সম্ভব। সেই ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা রূপরেখা, মোটামুটি একটা সময় নির্ধারণ করেছে যে মধ্য ফেব্রুয়ারির পূর্বেই নির্বাচনটা সম্পন্ন। তার পূর্বে কিছু কাজ আছে। আপনার জুলাই সনদের ব্যাপারে গণভোট নিয়ে কথা হচ্ছে। তারপরে আপনার স্বাভাবিক কারণেই এই অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক কিছু বিষয় আছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে নিষ্পত্তি করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। তার কারণ পার্লামেন্টে যারা আগামীতে যাবে, এই টোটাল এই অন্তর্বর্তীকালীন সময়ের কর্মকাণ্ড, নির্বাচন, জুলাই সনদ সংস্কার কমিশনের যে সমস্ত রিপোর্ট, সবগুলি যেগুলো সংবিধানের সাথে রিলেটেড, সেগুলো সবগুলি সংবিধানের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। সে বিষয়গুলো একটা আলোচনা নিশ্চয়ই সিদ্ধান্ত হবে বা হচ্ছে। এখানে নির্বাচনের ট্রেন যেটা গাড়িতে উঠে গেছে, এটা তো আপনি নিজেই বলেছেন যে নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য আছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দাবি দেওয়া আছে। তার কারণ রাজনৈতিক দলের মধ্যে তো আদর্শগত ক্ষেত্রেও প্রত্যেকটা রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কিছু মানে মতাদর্শগত পার্থক্য আছে। সুতরাং আমরা আজকে একটা সবচেয়ে বড় অর্জন আমি বলবো যে আমরা যারা এই জুলাই আন্দোলন বা বিগত স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা যারা কাজ করেছি একসাথে বা যুগুতপথভাবে, তারা অন্ততপক্ষে এক টেবিলে বসে এই জিনিসটাকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। এটা একটা না, এই বিষয় তো পরিষ্কার, কিন্তু আসলে নির্বাচনে যে
এই গাড়ি বলা হচ্ছে নির্বাচনী রাস্তায় উঠেছে, সেই গাড়িতে আসলে প্যাসেঞ্জার কারা হচ্ছেন, কাদেরকে বাদ দিচ্ছেন? এটা কারা আপনাকে থাকবেন? সময়ের জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচনে তো এখানে মূলত বিএনপির সাথে সমমনা জোট, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। জামাত এবং আমাদের এই যে গণপরিষদ থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক গণতান্ত্রিক দলগুলো পরিষদ, জি। নির্বাচনে অংশগ্রহণ করবে, যেটা আমার মনে হয়। এখন নির্বাচন যখন তফসিল হবে, কারা কি ফর্মেটে যাচ্ছে, সেই সময় আগাম বলা সম্ভব না। কিন্তু নির্বাচন হবে এবং নির্বাচনে অধিকাংশ দল যারা নির্বাচনে অংশগ্রহণ করে, আমার বিশ্বাস যে আপনার নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জ, যে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণভাবে, এটা আমাদের সবারই দায়িত্ব। বড় দল হিসেবে যেমন বিএনপির একটা বড় দায়িত্ব আছে, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোরও নির্বাচনটাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুন্দর করার ক্ষেত্রে, যেটা জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। গত 2006 সালের পরেই বলা যায়, প্রায় 17-18 বছর যাবৎ এটা জনগণের ঐকান্তিক প্রত্যাশা যে একটা সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তনটা আসবে। এটা যারা নির্বাচিত হবে তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। কারণ দেশ একটা স্থবির অবস্থার মধ্যে আছে সর্বক্ষেত্রে। আপনি ব্যবসা বাণিজ্য বলেন, আজকে ব্যাংকের সুদের হার 15, 16, 17 চলে যাচ্ছে। আপনার বিনিয়োগ নাই, কর্মসংস্থান নাই। এই সমস্ত ক্ষেত্রে একটা বড় ধরনের একটা দেশের মধ্যে অস্থিরতা আরও বাড়বে, সংকট তৈরি হচ্ছে। আপনি বলছিলেন আসলে এই বক্তব্যগুলো আমরা বারবারই আপনাদের মুখ থেকে শুনি, কিন্তু আমার প্রশ্নটা আরেকটু যদি আমি আরেকটা প্রশ্নে যাই, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে জনগণ চায় সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন, যেটা আপনারাও রাজনৈতিক দলগুলো চান, যারা আসলে নির্বাচনের আকাঙ্ক্ষায় 15 বছর 17 বছর আন্দোলন করেছেন। কিন্তু আজকে আপনাদের দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছে নির্বাচনের জন্য, এবং জামাতের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে একটি দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য উপদেষ্টাদের পক্ষ থেকে কেউ কেউ কাজ করছে, পক্ষপাতিত্ব করছে। আসলে দুইটি অভিযোগও কিন্তু দুইটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আসছে। দুইটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আসার পরে সরকারের দিকে ইঙ্গিত করা হচ্ছে, এই সরকারের অধীনে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব, বা সরকারকে আসলে পক্ষপাতিত্ব করছে? দেখেন, একটা জিনিস কি, যে আমরা 50 বছর থেকে আমাদের রাজনৈতিক দলসমূহের মধ্যে যে অনাস্থার প্রধানতম কারণ, আমি একটা টেলিভিশন টক শোতে বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে 172 দিন হরতাল হয়েছে, জাতীয় সম্পদ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি ঘটেছে, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আমাদের সমাধান এনে দিয়েছে? আনে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিতর্কিত হয়েছে। মানুষ তো, এবং আমাদের দেশের আপনি সমস্ত মানুষই বিভাজিত। আপনি নিরপেক্ষ মানুষ আপনি খুঁজে পাবেন না। আপনি যদি আজকে একটা নিরপেক্ষ কথা বলেন, সেই কথাটা যদি বিএনপির পক্ষে যায়, তাহলে সে যদি বিএনপি নাও করে, তাহলে তাকে আপনি ট্যাগ দিবেন যে বিএনপির লোক। আবার কথা কি বলবো যে ডক্টর ইউনূস নিরপেক্ষ নয়? যে কারণে না, আমি কে নিরপেক্ষ নয়, আমি তো এই উত্তর আমি আপনাকে দিতে পারবো না। যে বিষয়টা, অভিযোগটা আসছে, যারা দায়িত্ব পালন করছে তারা তো মানুষ, ঠিক আছে না? এখন আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর যখন বিভিন্ন ক্ষেত্রে পদায়ন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই তো আপনার প্রশাসনের বা বিভিন্ন সেক্টরে যারা বিএনপি জামাত সমর্থক, তারাই তো বিভিন্ন জায়গায় পদায়ন পেয়েছে। তো স্বাভাবিক কারণে আপনি যদি এখন এটা নিয়ে অভিযোগ দাখিল করেন যে এখানে বিএনপির লোকরা বসান, তাহলে এখানে তো আওয়ামী লীগের লোক বসাবেন আপনি। এখন বহু জায়গায় আওয়ামী লীগের লোক বসে আছে, বহু অধিদপ্তর বলেন, সচিবালয় বলেন। তার কারণ বাংলাদেশে পুলিশ বলেন, সর্বত্রই, সেনাবাহিনীর মধ্যেও বলেন, সেনাবাহিনী 15 বছর যে শাসনের মধ্যে ছিল, আজকে একটা রায় হয়েছে, একটা আপনার গত পরশুদিন যেটা আপনার আমাদের ট্রাইব্যুনাল থেকে যে আপনার সিদ্ধান্ত এসছে, যারা গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও লোক আছে। এইটা জনগণের সারা বাংলাদেশের এইটার একটা অন্যতম প্রত্যাশা, এবং আমরা খুব হতাশার মধ্যে ছিলাম। সবচেয়ে বেশি গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএনপি দলের লোকরা, এবং আমরা এখনও পর্যন্ত বিচার পাইনি। প্রায় সরকারের 14 মাস চলে গেছে, আমরা কোনো যাতে মামলাও করতে পারিনি। গুম কমিশনে আমরা অভিযোগ দাখিল করেছি, এবং আমরা এখন পর্যন্ত যে রাজনৈতিক দল হিসাবে যারা গুমের শিকার হয়েছে, যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের কিন্তু আমরা জবাবদিহি করতে পারিনি। অন্তত পক্ষে এই ঘটনার মধ্য দিয়ে আমরা বলতে পারছি যে অন্তত পক্ষে একটা পদক্ষেপ শুরু হয়েছে, এবং নিঃসন্দেহে আপনার র্যাব এবং ডিজিএফের লোকরা সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এবং যারা ওই দায়িত্বে ছিল এই সংস্থার জায়গা থেকে সবচেয়ে বেশি গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা আয়নাঘর, এগুলোর সাথে তারা জড়িত। এরপরে আসছে পুলিশ। তো সুতরাং এখনও কিন্তু দৃশ্যমান সর্বোচ্চ জায়গা সেনাবাহিনীর জায়গা থেকে এটা নিয়ে বিভিন্ন রকমভাবে বলা হচ্ছে। সেনাবাহিনী তো আপনার ধরেন যে বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের প্রেক্ষাপটের সময় বহু সেনা কর্মকর্তারা অবসরে পাঠানো হয়েছে, চাকরিচ্যুত হয়েছে।
স্বাভাবিক প্রক্রিয়া। তো সুতরাং এই ধরনের গুরুতর মানবাধিকার অপরাধ যারা করেছে তারা কি জাতি তাদের বিচার করবে না? অবশ্যই বিচার হবে। আমি তো মনে করি যে আপনার সামনের দিনে সরকারের এইটা একটা বড় চ্যালেঞ্জ, যে সামনে আপনার যারা এই গুম এবং বিচারপতি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে যে সংস্থারই লোক হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে, নাহলে আপনি দেশ ভালো করতে পারবেন না। তাহলে ভবিষ্যতেও আপনার এই ধরনের প্রতিষ্ঠানগুলো মানুষের আপনার অধিকার হরণ করবে এবং গুম এবং বিচারপতি হত্যাকাণ্ডের ধারা এটা অব্যাহত রাখবে। যে সরকারের ক্ষমতা থাকবে তাদেরকে এই বদনাম আপনার বহন করতে হবে। সুতরাং এইটার ব্যাপারে আমি মনে করি, যেটা আজকে উপদেষ্টারাও বলেছে, যে আমাদের গুম এবং বিবাহিত সংস্কৃতি থেকে মুক্ত করতে হবে। এটা বড় চ্যালেঞ্জ। দুর্নীতি থেকে দুর্নীতির ব্যাপারেও বলেছে যে আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকে এটাও একটা বড় ঘোষণা থাকতে হবে যে আগামীতে যারাই সরকার আসুক না, যে দলেরই হোক না কেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। আপনি মুখে শুধু বললে হবে না, এটা শেখ হাসিনাও বলেছে, কিন্তু আসলেই তাই। তো সুতরাং এটাও কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এটাও আপনাকে দায়িত্ব নিতে হবে যে নির্বাচনী ইশতেহারের মধ্যে থাকতে হবে যে দুর্নীতির ব্যাপারে যেই দলেরই হোক না কেন, এই ক্ষেত্রে আমরা তাদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দেবো না। তাহলে আমি মনে করি যে আমরা যে গণতন্ত্রের উত্তরণের স্বপ্ন দেখছি, বা জুলাই পরিবর্তনে যে মানুষের আকাঙ্ক্ষা, বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। আর নাহলে আবার আমরা হোঁচট খাবো যদি আমরা ওই জায়গাগুলো যদি আমরা বক্তব্যটা শুনছিলেন। আপনি কি পরিষ্কার বিষয়টা? সেটা হচ্ছে যে